লক্ষ্যটা ছিল ফাইনালের মঞ্চ, শেষ চারে এসে ফাইনালের সেই মঞ্চে যাওয়ার আক্ষেপটা বোধহয় থেকেই গেল ফ্রান্স কিংবা ইংল্যান্ডে। তবে আজ রাতে দুই দলকে লড়তে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। অন্যদিকে ফাইনালের আগে স্পটলাইটটা লিওনেল মেসি আর তার আর্জেন্টিনার দিকে। স্প্যানিশরাও আছেন সুযোগের অপেক্ষায়। দিন শেষে মাঠের লড়াইটাই দেবে উত্তর আগামী 4 বছর কাদের নামের সাথে জুড়ে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন তকমা। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে তপু বর্মন। তাকে আরও একবার স্বাগত জানাই। একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আছি তো ভালোই, তবে ইংল্যান্ড কোচ টমাস টুকেল খুব একটা ভালো নেই। কারণ খুব স্বাভাবিকভাবেই ফাইনালের কন্টেন্ডার প্রত্যেকেই ছিল এই শেষ 4 দলের। সেখানে আনফর্চুনেটলি ফ্রান্স এবং ইংল্যান্ডকে তৃতীয় নির্ধারণী ম্যাচটা খেলতে হবে, এবং এই কোচদের যে মাইন্ডসেট, তারা কি পুরোপুরি প্রস্তুত ছিলেন এই ম্যাচের জন্য? যে ফর্মালিটিসটা করতে হবে এখন, সেই ফর্মালিটিসটা আসলে কতটা কঠিন? আমরা শুরুটা যদি টমাস টুকেলের একটা উক্তি দিয়ে শুরুটা করি বা দেখি তিনি কি বলেছেন এই ম্যাচের আগে, যেহেতু তিনি কথা বলেছেন। টমাস টুকেল তিনি বলছেন যে none of the players want to play this match, they want to play the final. তো আসলেই এটাই তো ড্রিম, এটাই সব কিছু ছিল, এবং যেভাবে তারা নরওয়েকে হারিয়ে এসছে, তবুও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, এটা একটা ভ্যালু আছে ইন টার্মস অফ ফিফা নর্মস এবং তাদের প্রাইজ মানি সব কিছু, ব্যক্তিগত অর্জন। বরাবরই ওয়ার্ল্ড কাপ ফর্ম্যাটে এটা হয়ে আসছে, কিন্তু আসলেই কতটা কঠিন একটা চ্যাম্পিয়ন হতে চাওয়া দলের জন্য? না, আসলে এটা মানাটা অনেক কঠিন। আমরা হ্যারি কেনের প্রেস কনফারেন্সের তার বক্তব্য দেখেছি, আসলে কতটা কষ্ট পেয়েছে। আসলে এরকম স্টেজে সেমিফাইনাল, যেটা আসলে 60 বছর ধরে তারা এখন পর্যন্ত ফাইনালে যেতে পারছে না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, এবং তার সাথে ভেরি নিয়ার টু রিচ ফাইনাল। সেই ক্ষেত্রে 1 গোল দেওয়ার পর 2 গোল খেয়েছে। আসলে সত্যি কথা বলেছে টমাস টুকেল যে এই ম্যাচ খেলার জন্য কেউই প্রস্তুত না, তারা সবাই ফাইনাল খেলতে চায়। এখন আসলে যদি আপনি প্রাইজ মানির কথা বলেন, এবং হ্যারি কেন এবং বিলিংহাম তারা দুইজন খেলবে কিনা, এটা একটা ব্যাপার। কারণ তাদেরও কিন্তু সুযোগ আছে গোল্ডেন বুট জেতার। যদি কেউ দুইজন থেকে 2 গোল করে ফেলে, তাহলে কিন্তু তারা সেই রেসে চলে আসবে। তো আমার কাছে মনে হয় যে আসলে এটা দুই টিমের জন্যই সমান। এরকম ম্যাচ আসলে কেউ খেলতে চায় না যারা কিনা লাস্ট ইয়ারের ফাইনালিস্ট। আরো কষ্টের, আর ইংল্যান্ডও আসলে মানে আমি বলবো যে ব্যাড লাক, এরকম আসলে এই ম্যাচ খেলার জন্য তারা রেডি ছিল না। তবু এই ম্যাচটা কেমন হতে পারে? আমরা একটু সম্ভাব্য একাদশ যদি দেখি, ম্যাচটা দুই দলকে আমরা খুব শুরু থেকেই দেখছি। এবারে ওয়ার্ল্ড কাপে যে ধরনের খেলছে তারা, আমরা যদি 11 সম্ভাব্য ফ্রান্স দিয়ে শুরুটা করি, তো স্বাভাবিকভাবেই সেখানে আমরা দিদিয়ের দেশমকে দেখতে পারি। তার এই সেট আপটা, অর্থাৎ এমবাপ্পে, তিনি অনেক কিছু সামনে দাঁড়িয়ে, সুতরাং বুট জয়ের যে ব্যাপারটা সেটা থাকবে। বারকোলা, শেরকি, দেমবেলে, কোনে, কান্তে, এরা যারা আসলে পুরোপুরি এই সেট আপে স্টার, তাদের সবাইকে নিয়েই ভাবছে সম্ভব না। আমার কাছে মনে হয় যে আপনার বারকোলার জায়গায় ডুয়ে খেলবে। বারকোলা লাস্ট ম্যাচে 11-এ খেলেছে, মেবি নাও খেলতে পারে। আর চেরকিকে নামানো উচিত, এবং সে খেলবে। যদি এই ম্যাচ না খেলায় তাকে, আসলে এটা তার উপরে অবিচার হবে, এবং কান্তেকে এই ম্যাচ স্টার্ট করা উচিত। ওকে, যে কিনা লাস্ট আপনার 18 এবং 22 ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ ম্যাচ খেলেছেন, এবং ওয়ান অফ দ্য কি প্লেয়ার ছিলেন ফ্রান্স টিমের। হয়তো এই ম্যাচে এই টিমে ধরেন আপনার চৌমেনি, কোনে, ওদের মতো প্লেয়ার ইয়াংস্টাররা আছে, সেই কারণে তাকে নামানো হয়নি। তো আমার কাছে মনে হয় যে ডিফেন্স লাইনও আপনার পরিবর্তন করা দরকার আছে। এই যে কোনাতে ঢুকবে ডেফিনেটলি, হার্নান্দেসও ঢুকবে। তো আসল কথা আমার কাছে মনে হয় যে এইসব ম্যাচগুলোতে দাদা, আপনার কোচের একটা মানে ব্যাপার থাকে, যারা কিনা ধরেন টোটাল ওয়ার্ল্ড কাপে 7টা ম্যাচে যাদের খেলানো কম হয়েছে, তাদেরকে সেই খেলাতে পারে, এবং একটা কম্পিটিশনে থাকবে। বিকজ অলরেডি প্রত্যেকটি ইউরোপিয়ান লিগ কিন্তু শুরু হয়ে যাবে, আর আই থিঙ্ক 2 উইকস আর 3 উইকসের মধ্যে। তো এই যে একটা কম্পিটিশনের মধ্যে থাকা, এটা কিন্তু এই ম্যাচটা খেলতে, টুকেলের চুক্তি এখনো আছে দলের সঙ্গে, তিনিও সেটা বলেছেন যে আমি এখনো যেহেতু ক্যারি করছি, আমি সামনে এগিয়ে নিয়ে যাবো। আমরা ইংল্যান্ডেরটা দেখবো, যেটা বলছি যে টুকেলের যে ব্যাপারটা সেটা এখন আসবে। টুকেল অন্তত কি চিন্তা করছেন, কারণ তার চুক্তির ব্যাপারে কথা বলছিলাম। দেশম তো দীর্ঘদিন ধরে চালাচ্ছেন দলটাকে, পিকফোর্ড তিনি তো আছেনই গোলবারে। কেইন, বেলিংহামের কথা আপনি বলছিলেন, তাদেরও যেহেতু ইন্ডিভিজুয়াল স্কোর করার সুযোগ আরও সামনে থাকছে। গর্ডন দারুণ ছন্দে আছেন, রাইস আছেন, অ্যান্ডারসন, তারাও শেষ দিকে অনেক ভালো খেলেছেন। স্পেন্স, গুই, স্টোনস, জেমস। আমার কাছে মনে হয় ইংল্যান্ডের এই যে সেটআপটা আপনি দিয়েছেন, এটা কিন্তু লাইক আর্জেন্টিনার সেটআপটা। হ্যাঁ। এখন এই সেটআপের কয়জন প্লেয়ার এগ্রি? রাইট।
মানসিকভাবে রেডি খেলার জন্য, হ্যাঁ এটা কিন্তু একটা ম্যাটার। তো এখন এই ক্ষেত্রে কিন্তু আপনি ধরেন যে রোজার্স এবং গ্রোডন তারা দুজনকে নাও রাখতে পারে টিমে, কারণ সেই জায়গায় সাকা আছে, আপনি রাশফোর্ড আছে। তো এখন বিলিংহাম, হ্যারি কেন মেবি খেলতে পারে, কারণ তাদের একটা সুযোগ আছে, এবং ডাকলান রাইস এবং অ্যান্ডারসনের জায়গা হয়তো বা পরিবর্তন করে দুজন প্লেয়ার নামাইতে পারে। আর জেমস, স্টোনস, গে এবং স্পেন্স আসলে লাস্ট ম্যাচে আসলে সেই একটু ব্যথা পেয়েছে। তো এখন আজকে সেই খেলবে কিনা এটা একটা কনসার্নের ব্যাপার। আমার কাছে মনে হয় পিক ফুটের জায়গায় নতুন কোনো গোলকিপারের খেলানো হতেই পারে, বেঞ্চে থাকা কিপারদের একটু কারণ আসলে যারা আছে সবাই কিন্তু প্রিমিয়ার লিগেই খেলে। এখন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছু পরিবর্তন করা উচিত এবং কিছু প্লেয়ারের মোরালি আপ করা উচিত। এবং পিকফোর্ডদের তো অনেক মেন্টাল স্ট্রেসও গেছে, অনেক প্রেশারও গেছে এই ধরনের ম্যাচে। আমরা একটু হেড টু হেড যদি দেখার চেষ্টা করি, এই দুই দলের তারা বেশ কিছু ম্যাচে তাদের হিস্ট্রি বলে তারা মুখোমুখি হয়েছে খুব স্বাভাবিকভাবে। 32 ম্যাচ, সেটা 17 জয় ইংল্যান্ডের, 10টা ফ্রান্সের, এবং ড্র হয়েছে 5টা ম্যাচ। 22 বিশ্বকাপে সেখানে একটা ইংল্যান্ডের এগিয়ে থাকা আমরা দেখছি। তো সব মিলিয়ে পরিসংখ্যানে কিন্তু ইংল্যান্ড এগিয়ে এগিয়ে। এখন ঘটনা হয়েছে যে এই মোমেন্টে, এই সিচুয়েশনে দাদা আসলে কে কেমন পারফরমেন্স করবে ওইটা কিন্তু দেখার বিষয়। ইভেন এরকম একটা সেমিফাইনাল আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে হয়নি কখনো, 1 থেকে 4 নম্বর টিমগুলোই সেমিফাইনাল খেলেছেন। তা আসলে এই জায়গায় কিন্তু র্যাঙ্কিং কোনো পরিবর্তন হবে না। এখন ধরেন 3 নাম্বার এবং 4 নাম্বার টিমের খেলা হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন ইংল্যান্ড যদি ফ্রান্সের সাথে জিতে যায়, র্যাঙ্কিং কিন্তু ডিফারেন্স হবে না, 4-4 থাকবে পয়েন্ট, কিন্তু আপনার ফ্রান্স কিন্তু অনেক এগিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে র্যাঙ্কিং এর কোনো ডিফারেন্স হবে না, কিন্তু একটা কথা যেটা আমি বারবার বলছি যে কম্পিটিশন, যারা কিনা এবারের ওয়ার্ল্ড কাপে 7টা ম্যাচে খুবই কম খেলেছে তাদেরকে কোচ বাজিয়ে দেখতে পারবে এই ম্যাচে। একেবারে বাজিয়ে দেখার কথা যদি বলি, তাহলে টুকেল সবচেয়ে বাজিয়ে দেখেন, অন গেমে ফরমেশনও চেঞ্জ করেন অনেক বেশি। আমরা তার স্ট্যাটটা দেখবো, তিনি শেষবারের মতো এবারে বিশ্বকাপে নামছেন ফ্রান্সের বিপক্ষে। যে চার্টটা দেখছি এখানে আসলে ইংল্যান্ডই নাম, যে নামটা সেমিফাইনালে ছিল কিংবা এই টপ লিস্টের টিম। তো ইন গেম ফরমেশন চেঞ্জেস পার 90 আমরা সেই দেখছি 2.7 চেঞ্জেস যে টুকেলের হার। ওভারঅল যেহেতু 7টা ম্যাচ তারা খেলেছে, ওভারঅল গড় করলেও টুকেলই সবচেয়ে বেশি চেঞ্জ করিয়েছেন এই কোচদের মধ্যে বলা হয়। তো এটা কি ধরনের স্ট্র্যাটেজি ফ্রান্সের বিপক্ষেও, বা তিনি কি ধরনের প্ল্যান করতে পারেন? আসলে টোকেলের কাছে তো প্লেয়ার আছে এবং প্রত্যেকটি পজিশনে দুইটার প্লাস প্লেয়ার, তো সেই ক্ষেত্রে তার একটা সুযোগ বেশি থাকে এবং কিছু ম্যাচ কিন্তু চেঞ্জ করে সে রেজাল্টও পেয়েছে। আপনি যদি স্পেশালি লাস্ট ম্যাচটা দেখেন, ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আসলে যে চেঞ্জিং এর কারণে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে গেছে। আপনি যদি রাইট উইং এবং লেফট উইং, যেটা কিনা তাদের সবচেয়ে বেশি শক্তিশালী জোন, সেখানে কিন্তু প্রতিবার চেঞ্জ করেছেন, প্রতিটা ম্যাচে চেঞ্জ করেছেন এবং রেজাল্টও পেয়েছেন। কিন্তু আসলে এগুলি আসলে এক একটা কোচের এক এক ধরনের ফিলোসফি থাকে। আসলে কেউ আছে যে চেঞ্জ করে না, 12-13 জনের প্লেয়ারের 14 জন প্লেয়ারের বেশি খেলায় না, কিন্তু টোকেল দেখবেন যে 15 জন 16 জন প্লেয়ারকে খেলিয়েছেন টোটাল ওয়ার্ল্ড কাপে। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলি ভালো, কিন্তু তারপরে তার কিছু তো মিস্টেক আছে, যে জায়গায় আপনার অ্যাটাকিং প্লেয়ার নামানোর জায়গায় সে ডিফেন্সিভ প্লেয়ারকে নামিয়েছেন। তো এইগুলি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। একেবারে। তো হোপফুলি এই ম্যাচটা ভালো হবে, কারণ এই ম্যাচে কিছু ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে, সেগুলোর দিকে যেমন তাকিয়ে থাকবে, তেমন ফ্রান্স এবং ইংল্যান্ড তাদের মধ্যে কারা আসলে এই বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী সেদিকে একটা বাড়তি নজর প্রত্যেকেরই থাকবে। তবে আমাদের ফাইনালের দিকে এগোতে হচ্ছে, কারণ ফাইনালি ওই একটা ম্যাচ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাকি, ফাইনাল মহরণ। এবং সেখানে স্পেন যে খেলতে নামবে সেটা আর্জেন্টিনার বিপক্ষের চেয়ে বোধহয় মেসির বিপক্ষে বেশি। আমরা মেসি ভার্সেস স্পেনও যদি দেখি, স্বাভাবিকভাবে এর আগেও আমরা দেখেছি যে অন্য দলের লিডার বোর্ডে যারা আছেন আর্জেন্টিনার একেবারে ভিন্ন, মেসি তিনি সব জায়গায় আছেন। তো এটা আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো আমরা। যেমন ওয়ারজাবাল তাদের হয়ে বেশি গোল করেছেন, কিন্তু মেসি গোল করেছেন আর্জেন্টিনার হয়ে, টপ অ্যাসিস্টে মেসির নাম, কিন্তু সেখানে ওলমো সঙ্গে আপনি ওয়ারজাবালের যদি বলেন গোল প্লাস অ্যাসিস্ট সব মিলিয়ে কিংবা ইয়ামাল তিনি ড্রিবলে এগিয়ে, কি পাসে এগিয়ে, আবার বায়না, তো সব মিলিয়ে ওরা 4-5 জন মিলে খেলেছে। মানে আপনার ওরজাবাল, ওলমো, ইয়ামাল, বায়না, ওলমো, আসলে 5 জন প্লেয়ার মিলে যত পরিসংখ্যান, মেসি একাই তার চেয়ে বেশি। তো এটা কি আসলে আর্জেন্টিনার জন্য কোনো প্লাস পয়েন্ট দেখছেন নাকি এখানে টিম গেমে এগিয়ে স্পেন? ঘটনা হয়েছে স্পেন যে ফুটবলটা খেলেছেন টোটালি টিম গেম, ইভেন দো মেসির ক্ষেত্রে সেটা হলো ডিফারেন্স। কিভাবে ডিফারেন্স? আপনার
মেসি অ্যাজ এ প্লেয়ার আর্জেন্টিনার আমার কাছে মনে হয় কি একদম স্ট্রাইক, সবকিছু তার কাছ থেকে আসে। আপনি যদি দেখেন যে লাস্ট 3 ম্যাচে অ্যাসিস্ট, 2 ম্যাচে 3টা অ্যাসিস্ট, আসলে তাকে দিয়ে সবাই খেলাটাকে গুছাইতে চায়। দেখবেন যে ফাইনাল পাস মেসি ছাড়া আর কেউ দিচ্ছে না বেশিরভাগ। একজনকে দেখতে পারেন, দুইজনকে দেখতে পারেন, ম্যাকালিস্টারকে দেখবেন, দিপলকে দেখবেন, না হলে এনজোকে দেখবেন। তারপরে কিন্তু তারা আসলে সেই লেভেলের ডিসিশনটা নেয় না যেটা মেসি নেয়, স্পেশালি ডিউরিং ম্যাচে। তো সেই ক্ষেত্রে মেসি সবকিছু বেশিই থাকবে, এবং মেসি যে কত এফেক্টিভ এটা কিন্তু আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। ডে বাই ডে আসলে সে আরো বেশি জ্বলে উঠেছেন, এবং স্পেশালি এই ওয়ার্ল্ড কাপে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা থ্রেট স্পেনের জন্য। যেইটাই বলুক কোচ দে লা ফন্তে, যেটাই বলুক যে আমরা মেসিকে 1v1 রাখতে চাই না, আমরা অন্য স্ট্র্যাটেজিতে যেতে চাই, আসলে যখন ম্যাচটা শুরু হবে তখন হয়তো আমরা দেখতে পারবো স্পেন আসলে কিভাবে খেলবে। কিন্তু স্পেনের ফিলোসফি আসলে যেটা তারা করেছেন লাস্ট ম্যাচ ফ্রান্সের সাথে, আমার কাছে মনে হয় সেম ফিলোসফিতেই থাকবে। কারণ তারা উইং প্লেটা যেটা করে সেটাই থাকবে, এবং স্পেশালি বিল্ড আপ প্লেতে তারা ইন বিটুইন মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে যে জায়গাটা নেওয়ার চেষ্টা করে সেটা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আর্জেন্টিনা তাদেরকে কিভাবে হার্ট করবে আমরা দেখেছি বেলজিয়ামের সাথে। আসলে সবচেয়ে উইক পয়েন্ট হলো তারা ক্রসিংয়ে, যখন ক্রস নেবে স্পেনের ডিফেন্ডারদের পজিশন ঠিক থাকে না, প্লাস ডিফেন্ডার এবং মিডফিল্ডের যে প্লেসটা ওই জায়গাটা অনেক গ্যাপ থাকে। তো এটা যদি আপনার বেশিরভাগ করতে পারে, যেটা আর্জেন্টিনা লাস্ট 2-3 ম্যাচে কিন্তু করে দেখিয়েছেন এবং গোলও পেয়েছেন। তো এই ব্যাপারগুলি আসলে মেসি সেই ক্ষেত্রে আপনার ধরেন যদি তেকলুফিকা নামে লেফট উইং ব্যাক থেকে ওভারল্যাপিং করে ক্রস করা, এই জায়গায় 100% হার্ট করতে পারবে। সেকেন্ড হলো যখন স্পেন অপোজিশনের হাফে খেলে উইথ বলে, তখন তাদের কিন্তু বল হারানোর একটা প্রবণতা আছে। যদি সেখানে আর্জেন্টিনা রিগেন করতে পারে, ইফ অ্যাজ সুন অ্যাজ পসিবল কাউন্টার অ্যাটাকে যায়, সেইখানে তাদের 2টা প্লেয়ার থাকে। দ্যাট মিনস আপনি বিহাইন্ড দ্য ডিফেন্ডার এবং গোলকিপার এবং ডিফেন্ডারের মাঝখানে হ্যাভ লটস অফ স্পেস। এবং আর্জেন্টিনা আমার মনে হয় যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যদি বলি তাহলে সিচুয়েশনাল গেম খেলার যে ব্যাপারটা সিচুয়েশন আছে সেখান থেকে নিতে পারবে, সেখান থেকে তারা প্ল্যান বি সি তে যে হয়তো সেই জায়গায় চেঞ্জ করতে পারবে। মেসির আরেকটা আমরা একটা রেকর্ড দেখি, যে রেকর্ডে তিনি পিছিয়ে বলা যায়, এই এটা সম্ভব কিনা। মুলার এখন এই জায়গাটায় হোল্ড করছেন কোন একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড কাপে 1970 13 মানে অ্যাসিস্ট প্লাস গোল মিলিয়ে, যেখানে এখন 8-4-12 দিয়ে মেসি আছেন। তো আপনার কি মনে হয় এরপরে এমবাপ্পে আছেন, তার সামনে তো থার্ড প্লেস ম্যাচ পেলে ইউসেবিও তারা আছেন, কিন্তু মেসির জন্য এটা টপকে যাওয়া কতটা সহজ বলে মনে করেন? না ব্রাদার, মেসির জন্য ভেরি ইজি। টপকে যদি না যায় সে হয়তো সেই জায়গাটা রিচ করে ফেলবেন এবং সেই ফার্স্ট পজিশনে চলে যাবেন, তাই না? তো আমার কাছে মনে হয় যে মেসি তো আপনার কিছু না কিছু করেই, সেটা হয় অ্যাসিস্ট নাহলে গোল। তো আমার কাছে উই এক্সপেক্ট অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান বা অ্যাজ এ প্লেয়ার মেসি এরকম কিছু করবে যেটা সববার থেকে আলাদা। তবে স্পেনের যে যাকে নিয়ে ভয় আর্জেন্টিনার, স্পেনের একজনকে নিয়ে তো বেশি ভয় বোধহয় রদ্রি, কারণ আমরা তার একটু স্ট্যাটটা দেখি, বলেছি তার কথা অনেকবারই স্বাভাবিকভাবে। তাকে কিভাবে আসলে বা আর্জেন্টিনা তার বিপক্ষে লড়বে, কিংবা সে কতটা ভয়ানক হতে পারে, বা আটকানোর যে মেসিদের গোল আটকানোর যে ব্যাপারটা ওভারঅল, কারণ বল স্পর্শ 794 বা সফল পাসে তিনি এগিয়ে, বল ক্যারি সব জায়গাতেই এবার ওয়ার্ল্ড কাপে তিনি এগিয়ে, শুধু ট্যাকলে আর অ্যাটাকিং থার্ড পাসে তিনি সেকেন্ড পজিশনে আছেন। তো সব মিলিয়ে এই প্লেয়ারটা আর্জেন্টিনার জন্য কতটা আসলে বাধা? এই প্লেয়ারটা আসলে আমার কাছে মনে হয় স্কলানি খুব ভালো বোঝে এবং ভালো জানে যে আসলে তাকে ডিস্টার্ব করার জন্য কাকে নামাইতে হবে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় নাম্বার 6 অ্যাজ এ প্লেয়ার, তাকে ধরার জন্য নাম্বার যে 10 থাকবে আর্জেন্টিনার, আমরা হয়তো বা দেখি যে 4-4-2 ফরমেশনে খেলে, তখন কিন্তু তারা আবার একজন নাম্বার 10 হিসাবে চলে যায়। দেখবেন যে এনজো বা মেকালিস্টার চলে যায় সেই পজিশনে। তো সেই ক্ষেত্রে তার ডিউটিটা থাকবে, প্লাস তার সাথে আলভারেজ, উই হোপ আলভারেজই খেলবে, হয়তো বা পরে লাউতারোকে নামাবে। আমরা এই ভার্সেসে আমরা একটা ডিবেটে যাব যে আসলে আলভারেজ নাকি, হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলছেন বলছেন এখন যেটা রদ্রিকে আসলে যদি না আটকাইতে পারে, যদি তাকে যদি আনকমফোর্টেবল জোনে না নিতে পারে, দ্যাট মিন্স আপনি কিন্তু সেই ডোমিনেটটা তার কাছ থেকে পাবেন। ইয়ামালের একটা জায়গা আমরা দেখতে চাই একটু, ইয়ামালের একটা রেকর্ড আছে। আমরা তো এমবাপ্পের কথা বলছি আর মেসির কথা বলছি, ইয়ামাল কিন্তু এক জায়গায় অ্যাটাকিং এ একটু এগিয়ে আছেন অনেকের চেয়ে বলা যায়, সেটা হচ্ছে টাচেস ইন দ্য অপোজিশন বক্স, সেখানে কিন্তু বল টাচে তিনি অনেক এগিয়ে 51, এমবাপ্পেও তার কাছাকাছি বা একই। ওয়ারজাবাল আছেন 47, এখানে আপনি দেখেন মেসি 43, ওয়ারজাবাল এবং ইয়ামাল অন্তত অনেকটা এগিয়ে অপোনেন্ট বক্সে বল টাচের ক্ষেত্রে। না আসলে অপোজিশনের হাফে বল টাচ করার কারণ হলো আসলে তাদের দেখবেন যে তারা আসলে
একদম কুল অ্যান্ড কাম, তারা তাড়াহুড়া করে না। দেখবেন যে তারা 1-2 করে ইন বিটুইন মিডফিল্ড এবং ডিফেন্ডার প্লাস সাইড থেকে ক্রস করা, দেখবেন যে তাদের কোনো প্যানিক নাই, তাদের কোনো তাড়াহুড়া নাই। আসলে তাদের একটা গেম প্ল্যান আছে, সেটা থেকে তারা কখনোই নড়চড় হয় না। হয় তারা মিডফিল্ডটাকে ডমিনেট করে, ইফ তারা যদি না পারে দেখবেন যে ওই খেলার মধ্যেই ডিউরিং ম্যাচের মধ্যে দেখবেন স্পেশালি লেফট সাইড রাইট সাইড ইয়ামেল এবং কোকোরেয়া তাদেরকে ইউজ করার চেষ্টা করে। যখন তারা লেফট সাইড এবং রাইট সাইডে যায় দেখবেন যে আরজাবালের একটা আলাদা লেভেলের একটা পজিশন নিয়ে যায়, সেটা ডি বক্সের ভিতরে ডিফেন্ডারদের সামনে থেকে দেখবেন যে সাইডে রান করে, নাহলে মাঝখানে এসে বল নিয়ে 1-2 করে অলমোর সাথে আবার কোকোরেয়াকে দেয়, নাহলে ইয়ামেলকে দেয়। এই যে ব্যাপারগুলি, এগুলাতে ইনভলভমেন্ট বেশি, বেশি টাচ হয়ে এর জন্য বেশি টাচ বক্সে। তারা করতে তবে ইয়ামাল গোল পাবেন কি পাবেন না সেটা নিয়েও একটা প্রশ্ন থাকছে, আরো ইন্টারেস্টিং বেশ কিছু ব্যাপার আছে। তবে এক্সপার্ট টেবিলে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ, আমরুপালী, রঞ্জন শান্ত আছে আমার সঙ্গে, তপু বর্মন। লাফুয়েন্তে তিনি রেফারি নিয়ে কথা বলেছেন, স্বাভাবিকভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল। ভিনচিচ হচ্ছে রেফারি, যিনি গত বিশ্বকাপে তার ডেবিউটা হয়, ওভারঅল আরও ম্যাচ পরিচালনা করেছেন, তবে তিনি থাকছেন স্লোভেনিয়ান রেফারি। কি বলছেন আসলে লাফুয়েন্তে, বা বড় ম্যাচের আগে বা একেবারে বিগেস্ট ম্যাচ, তাই না, ফাইনাল, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এই রেফারিং নিয়ে, কারণ স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে আর্জেন্টিনা ম্যাচ যেহেতু। তিনি বলছেন রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে এমন ম্যাচে কিভাবে খেলতে হয়। তো রেফারি নিয়ে আসলে সমর্থকদের মধ্যে যে এক ধরনের ব্যাপার চলে, ডিবেট চলে, অনেক কিছুই চলে, অনেক স্টেটমেন্ট চলে, বড় কোচ তিনি এভাবে ভাবছেন, আপনার কি মনে হয় যে আসলেই কোনো ইস্যু কিনা? না, যখন আসলে রেফারিদের হেড আমরা জানি কে, যখন হ্যাঁ সব রেফারিদের ডেকে চেয়ারে বসিয়ে আসলে সে চুজ করে একজনকে রেফারি দিয়েছেন, এবং এটা সোশ্যাল মিডিয়াতে ওভার দ্য ওয়াল সবাই দেখেছেন, এবং এই জায়গায় কোনো লুকোচুরি ভাবে এটা কিন্তু ডিক্লারেশন দেয়নি সে। রাইট। এখন ঘটনা হয়েছে এইসব কোশ্চেন কিন্তু কোচরা করে না, মিডিয়াদের কোশ্চেন, এবং কোচ অ্যাজ এ কোচ হিসেবে সেটার আনসার সে দিয়েছে। তো এই অল অ্যাবাউট সবকিছু হলো আমার কাছে মনে হয় যে আপনার জার্নালিস্ট, কারণ এইসব কোশ্চেনের প্যাচ গুছে কিন্তু কোচেরা এবং প্লেয়াররা পড়ে। হ্যাঁ। তো এখন ঘটনা হয়েছে যে রেফারি এরকম একজন মানে সুপ্রিম, তার ডিসিশন সবার মানতে হবে। ওই সময়ে তাকে ইনফ্লুয়েন্স করার মতো কোনো সিচুয়েশন কারোরই থাকে না। ইভেন যদি লুকোচুরি করে কিছু করতো তাহলে এই হাইলাইট হয়ে তাকে রেফারি জার্সিটা দিত না যে তুমি ফাইনাল ম্যাচের রেফারি। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলি, তো এগুলো আসলে আমার কাছে কখনোই প্রায়োরিটি ছিল না। এখন ঘটনা হয়েছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে এরকম বিতর্কিত কিছু ডিসিশন নিবে না যে কিনা মানে আজীবনের জন্য তাকে নিয়ে মানুষ বদনাম করবে, একেবারে এটা কখনোই করবে না সে। তো তাদের উপর ট্রাস্ট করতে হবে। আমরা আরো কিছু স্টেটমেন্ট দেখব, কারণ স্টেটমেন্ট একের পর এক আসছে, এবং ফাইনালি ইয়ামাল আর মেসির যে ছবিটা আমরা দেখেছিলাম, সেই যে ইউনিসেফের ছবি অনেক আগের, সেই ছবিটা নিয়ে অনেক কথা তো হচ্ছিলই। এখন লিওনেল মেসি এসেও সেই ছবিটা নিয়ে কথা বলেছেন খুব স্বাভাবিকভাবে। সেটা নিয়ে তাকে প্রশ্ন ফেস করতে হয়েছে যে সেই ইয়ামাল যার সঙ্গে আপনি ফটো সেশনটা করেছিলেন, মেসি বলছেন যে দ্যাট পিকচার উইথ Lamine, now we are facing each other in a final after a photo was taken of us when he was a baby. It's just insane. মানে এই ব্যাপারটা সেদিন তো স্বাভাবিকভাবেই কেউই জানতেন না, তো বিষয়টা ঘটে গেছে। তবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে সে এই বেবিটার সাথে সে খেলবে। এখন আরেকটা ছবি আছে, আরেকটা কথা তিনি বলেছেন যে ইয়ামালকে নিয়ে, স্বাভাবিকভাবে যেহেতু বার্সা বয়, বলছেন Lamine is truly amazing and I have followed him a lot because he plays for a club I love so much. অর্থাৎ বার্সার কথা বলছেন। So he has a chance to achieve something historic and we are going to try to make sure that doesn't happen this time. তো বিষয়টা একটা উভয় সংকট। তো ওই ছবিটা এবং ইয়ামালের এই বার্সা স্টার হয়ে ওঠা, মেসির চলে আসার পর সব মিলে একটা কানেকশন তো রয়ে গেছে না, একটা মানে ইমোশন কানেকশন, এবং তার সাথে সেই দিনের মেসির 19 নম্বর জার্সি, এটা 19 তারিখ, এবং সবকিছু মিলিয়ে কিন্তু একটা ডিফারেন্ট লেভেলের পা দিলেন। হ্যাঁ 19 বছরে পা দিলেন ইয়ামাল। তো এই যে সব 19, তো এটা কিন্তু একটা মানে আমি বলবো আই ডোন্ট নো এটা ঈশ্বর প্রদত্ত কিনা, এরকম ডেট, এরকম ইয়ার, এরকম সবকিছু মিলে যাওয়া, তারপর স্পেনের সাথে খেলা, তো সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই জায়গায় অনেক ইমোশন জড়িত আছে, এবং একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা ট্রফিটা ধরে রাখতে চাবে, তাদের ফরে নিতে চাবে, আরেকজন ভেরি ইয়াং টিম, তারা চাবে যে 2010-এর পরে এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে তারা উঠেছেন, তারা ওয়ার্ল্ড কাপটা জিততে চাবে। আসলে একটা ইন্টারেস্টিং ফাইট হবে,
অনেক মেন্টাল এবং ফিজিক্যাল একটা ব্যাপার থাকবে, তার সাথে যারা বেশি টেনশন ফ্রি একেবারে থাকবে। আমরা লাপোর্তার কথা একটু শুনি। বার্সার কথা আমরা বলছিলাম তো, লাপোর্তা একটা স্টেটমেন্ট দিয়েছেন ইয়ামালকে নিয়ে এবং মেসিকে নিয়ে। বার্সা স্বাভাবিকভাবে ছোট করে, মেসি ইজ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট, লামিন ইজ দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার। অর ডু ইউ থিঙ্ক মানে মেসি হচ্ছে না, ফর মি মেসি ইজ নট পাস্ট, হ্যাঁ। মেসি ইজ স্টিল নাও ফিউচার, বিকজ ওকে তার 39 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন লামিং এর সাথে মেসি, হ্যাঁ। লামিং লোয়ার, ফার লোয়ার। হ্যাঁ। আপনি মেসি 8টা গোল করছে, তার 4টা অ্যাসিস্ট। আসলে ফিউচার হিসেবে যদি দেখেন বার্সেলোনার, এটা তো বার্সেলোনার প্রেসিডেন্ট বলছে, হ্যাঁ। তাই না? তো এখন ঘটনা হচ্ছে ফিউচার যদি হিসাবে সে বলেছেন কথাটা, কিন্তু রাইট নাও মেসি ইজ দ্য বেস্ট। একদম। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বার্সা ছাড়ার পর মেসি এবং বার্সা থাকার আগে দারুণ ব্যাপার। 9 হচ্ছে, আপনি যদি এখানে দেখেন যে মেজর টুর্নামেন্টস বিফোর এবং আফটার, তাহলে 9টা 4টা বার্সা ছাড়ার পর 4টা খেলেছে। অ্যাপিয়ারেন্সেস 46-26, গোল 15টা 20টা এই 4টা টুর্নামেন্টে, এবং ফাইনাল রিচ 4টা আগের যে 9টার মধ্যে, এবং পরেরও 4টাই জিতেছে। টাইটেল 3টা জিতেছে এবং এখন একটা বাকি। আর বার্সা থাকতে আসলে টাইটেল জিততে পারেনি, বিগ টুর্নামেন্টের কথা আমরা বলছি, মেজর টুর্নামেন্টস যেগুলো। সুতরাং এটাও একটা ব্যাপার যে তিনি সো মানে এটা মানে একটা, যদি আমরা ধরেন আমরা চিন্তা করি, এটা ওইভাবে চিন্তা করবো। আসলে ট্রফি এবং মেজর ট্রফি জিতা, আসলে এটা অল অ্যাবাউট টিম ওয়ার্ক। আপনার হয়তো সেই বার্সেলোনায় থাকা অবস্থায় কোনো ট্রফি জিতে না। আমরা লাস্ট একটা রেকর্ড দেবো আর্জেন্টিনা আসলে যেভাবে জিতেছে। তার আগে ম্যাকঅ্যালিস্টারের একটা দেখছি যে তিনি ওয়ার্ল্ড কাপে এখনো হারেননি, হ্যাঁ, সবচেয়ে লম্বা সময় ধরে তিনি ওয়ার্ল্ড কাপ জিতছেন ওয়ার্ল্ড কাপে ম্যাচ। তো ম্যাকঅ্যালিস্টারের একটা রেকর্ড হতে পারে যদি এই ফাইনাল ম্যাচটাও তিনি জিততে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে আর্জেন্টিনা ফিউচার যদি দেখি, মানে এই ফাইনাল ম্যাচটার পরে ঘটনা কোন দিকে যাবে, কারণ ইতালি 34-38, ব্রাজিল 58-62 পরপর, এবং 22-26 যদি হয়, আগামী 4 বছর কি হতে যাচ্ছে, বা আর্জেন্টিনার ফুটবলে এখান থেকে উত্থান হবে কিনা, ছোট্ট করে একটা না, অন্যরকম আসলে উত্থান হবে দেখেন এই যে লাগাসি, আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি বিশাল ধরনের একটা লাগাসি। তো আমার কাছে মনে হয় যে যদি এই ওয়ার্ল্ড কাপটা তারা জিতে নেয়, আমার কাছে মনে হয় যে আমাদের জেনারেশন আসলে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর্জেন্টিনার আমরা হয়তো দেখিনি। রাইট। তো এখন ঘটনা হয়েছে যে এই অ্যাচিভমেন্টের পর আসলে তাদেরকে কিভাবে আগাইতে হবে সেই পরিকল্পনাটা আমার কাছে মনে হয় যে সময় আছে, তো সেই সময় অনুযায়ী আসলে করা উচিত। কারণ আমার মনে হয় না মেসি 1 থেকে 1.5 বছরের বেশি খেলবে যদি ন্যাশনাল টিমে খেলে। তো 36 বছরে যে আক্ষেপ ছিল, 22-এ জিতে সেটা ঘুচলো, এবং এখন 26-এ যদি আর্জেন্টিনা জেতে, তাহলে হয়তো আর্জেন্টিনার রূপকথা বা ফুটবলের রূপকথাটা একেবারে বদলে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ তপু বর্মন যুক্ত হওয়ার জন্য। আজ এক্সপার্ট টেবিলে পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হচ্ছে, সঙ্গে থাকবেন যমুনা।